4 নম্বর গল্পে আমরা শিখব ইমেজারি। লিটারেচারে একটি টেকনিক আছে যা বলে শো ডোন্ট টেল, মানে কি দেখাও কিন্তু বলবা না। একটা উদাহরণ দেই, লেটস সে একজন একটা ইন্টারভিউর জন্য গেল, সে খুব নার্ভাস, সে খুব টেন্সড। সো আমি আমার লেখার মধ্যে আমি ডাইরেক্টলি বলবো না হি ইজ নার্ভাস অথবা হি ইজ টেন্সড। আমি এই জিনিসটা আমার কথার মাধ্যমে তাদেরকে, আমার রিডারদেরকে দেখাবো, তাদেরকে এটা এক্সপিরিয়েন্স করাবো, যেন তারা নিজেরাই বুঝতে পারে যে দিস পারসন ইজ অ্যাংশিয়াস অথবা দিস পারসন ইজ টেন্সড। কিরকম ভাবে করতে পারি? আমরা যখন নার্ভাস থাকি আমরা কি করি? আমরা হাত দিয়ে এরকম 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 ড্রামস বাজাতে থাকতে পারি, আমরা পা এরকম এরকম নাড়াতে পারি, অথবা যে হচ্ছে গিয়ে একটু পরপর অপেক্ষা করছে যে তার নাম ডাকবে, সে সারাক্ষণ একটু পরপর ঘড়ি দেখবে, দরজার দিকে তাকাবে, টেনশনে থাকলে বা নার্ভাস থাকলে সে হয়তো ঘামাবে। সো এইসব কয়েকটা জিনিস আমরা হাইলাইট করে ধরবো, ইনস্টেড অফ ডাইরেক্টলি সেইং যে হি ইজ নার্ভাস অথবা শি ইজ অ্যাংশিয়াস। এগুলো না বলে আমরা বলবো he is strumming his fingers, অথবা he is constantly checking his watch, he is constantly looking at the door, অথবা he is sweating profusely। এরকম ভাবে আমরা বুঝাবো আমাদের রিডারদেরকে what is happening। এটা হচ্ছে ইমেজরি। and এটা শেখানোর জন্য what we are going to do is first we are going to learn how to write the story in English using the formulas of FM method, and তারপর আমরা এডিটিং ফেজে গিয়ে আমরা শিখবো কিভাবে এই জিনিসটাকে ইমেজরির মাধ্যমে গল্পের আকারে তুলে ধরা যায়। ফর্মুলা এন আমরা জানি মশলা প্লাস নির্দেশক প্লাস নন ভার্ব। কোনো দিক নির্দেশনার সেন্স বোঝালে আমরা যে মশলাটা ব্যবহার করি সেটা হচ্ছে টু। তাহলে যদি আমি বলি দোকানে, হয়ে যাবে টু দা দোকান। দোকান ইংলিশ হচ্ছে শপ অথবা স্টোর, তাহলে হয়ে যেতে পারে টু দা শপ অথবা টু দা স্টোর। ফর্মুলা এও আমরা শিখে এসেছি যে কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে যদি তে অথবা র থাকে তাহলে তার ইংলিশ শব্দের ডু রূপের আগে আমরা টু বসাই। সো কিনতে হলো টু বাই, বাই হচ্ছে কেনা, আর কিনতে যেহেতু তে আছে এই জন্য সামনে টু বসালেই হয়ে যাবে, হয়ে গেল টু বাই। দ্য ফার্স্ট সেন্টেন্স ওয়াজ পটঘাট পরিষ্কার করার সময় মিস্টার গোলাম নিজেকে কেটে ফেললেন। এটা কোন ডালের বাক্য? বাক্যটি নির্ধারণ করার জন্য আমাদের বাক্যের শেষের শব্দটা দেখতে হবে। বাক্যের শেষের শব্দটা হলো কেটে ফেললেন, যা দিয়ে একটি কাজ করা বোঝাচ্ছে। সো এটি হলো ভার্বের ডালের বাক্য। ফর্মুলাটা কি হবে? পাতার ভিতরে যদি আমরা ঢুকে যাই তাহলে আমরা বাক্যের ধরনটি দেখতে পারবো, আর বাক্যের ধরনটি বুঝতে পারলে আমরা ফর্মুলাটাও ধরতে পারবো। মিস্টার গোলাম কেটে ফেললেন, আমি কেটে ফেললাম, এটা হলো আমি করলাম ধরনের বাক্য। আমি করলাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই ডিড। আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কে কেটে ফেললো? মিস্টার গোলাম কেটে ফেললো। সো আই এর জায়গায় বসবে মিস্টার গোলাম। আর ক্লোজ কিটের ডিডের জায়গায় বসবে বাক্যের শেষের ক্রিয়াবাচক শব্দটির ডিড রূপ। বাক্যের শেষের ক্রিয়াবাচক শব্দটি হলো কেটে ফেলা, ডিড রূপ হলো কাট। হয়ে গেল মিস্টার গোলাম কাট, আই ডিডের মাধ্যমে পেয়ে গেলাম। কি কেটে ফেললো? নিজেকে। নিজেকে হলো হিমসেলফ, তাহলে হয়ে গেল মিস্টার গোলাম কাট হিমসেলফ। বাকি থাকে কি? পটঘাট পরিষ্কার করার সময়। পরিষ্কার করার সময় আমরা ফর্মুলা ই থেকে জানতে পারি ওয়াইল ক্লিনিং, আর পটঘাট আমরা ফর্মুলা এম থেকে জানতে পারি দ্য ওয়াকওয়ে। তাহলে পুরো বাক্যটি কি দাঁড়াচ্ছে? ওয়াইল ক্লিনিং দ্য ওয়াকওয়ে মিস্টার গোলাম কাট হিমসেলফ, অথবা আমরা বলতে পারি মিস্টার গোলাম কাট হিমসেলফ ওয়াইল ক্লিনিং দ্য ওয়াকওয়ে। দুইভাবে বললেই কারেক্ট। দ্বিতীয় বাক্যটি ছিল তিনি বলে আসছিলেন যে পথটির পুনর্নির্মাণ করা দরকার। এই বাক্যটির দুটি অংশ আছে, একটা হলো তিনি বলে আসছিলেন যে, আর আরেকটি হলো পথটির পুনর্নির্মাণ করা দরকার। সো লেটস লুক এট দ্য ফার্স্ট পার্ট। তিনি বলে আসছিলেন যে, এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে এফএমস ইংলিশ 3 এর লেভেল 5 এর বাক্য। কোন ডালের বাক্য? তিনি বলে আসছিলেন যে, আমি বলে আসছিলাম যে, মানে আমি করে আসছিলাম। এটা হচ্ছে আমি করে আসছিলাম ধরনের বাক্য। ফর্মুলাটা হলো আই হ্যাভ বিন ডুইং। এটা আমরা লেসন 3E থেকে শিখতে পারবো। আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? সে। সে ইংলিশ হচ্ছে হি, এই জন্য হ্যাভটা হ্যাজ হয়ে যাচ্ছে। কেন? কারণ হি হচ্ছে ফ্যামিলি বি এর সদস্য, আর ফ্যামিলি বি হ্যাভ না বলে হ্যাজ বলে। বিন বিনই থাকবে, আর ক্লোজ কিটে ডুইং এর জায়গায় বসবে বলে আসার ডুইং রূপ।
কিছু বলা হচ্ছে সে, আর ডুইং রূপ হচ্ছে সেইং। সো তিনি বলে আসছিলেন, এটা হয়ে গেল হি হ্যাজ বিন সেইং, যে হচ্ছে দ্যাট, তাহলে হয়ে গেল হি হ্যাজ বিন সেইং দ্যাট। নাও লেটস লুক এট দ্য সেকেন্ড পার্ট। দ্য সেকেন্ড পার্ট ইজ পথটির পুনর্নির্মাণ করা দরকার। এটার মিনিং হলো পথটির পুনর্নির্মাণ করা দরকার ছিল। তাহলে কোন ধরনের বাক্য? পথটির দরকার ছিল, তার মানে আমার দরকার ছিল, তার মানে এটা হলো আই ডিড ফর্মুলা। আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? পথটি, যার ইংলিশ হলো দ্য ওয়াকওয়ে। আর ডিডের জায়গায় বসবে দরকার ছিল ডিড রূপ। দরকার ইংলিশ হচ্ছে নিড, ডিড রূপ হচ্ছে নিডেড। তাহলে আই ডিড এর মাধ্যমে আমরা পেয়ে গেলাম পথটির দরকার ছিল, ইংলিশ হলো দ্য ওয়াকওয়ে নিডেড। কি দরকার ছিল? পুনর্নির্মাণ করা। এটা আমরা ফর্মুলা ডাব্লিউ থেকে জানতে পারি, টু বি রিবিল্ড। টু বি ডান থেকে টু বি রিবিল্ড। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? হি হ্যাজ বিন সেইং দ্যাট দ্য ওয়াকওয়ে নিডেড টু বি রিবিল্ড। হি হ্যাজ বিন সেইং, এটা আমরা লেসন 3E থেকে জানতে পারলাম। দ্য ওয়াকওয়ে নিডেড আই ডিড দিয়ে জানতে পারলাম। আর টু বি রিবিল্ড আমরা ফর্মুলা ডাব্লিউ থেকে শিখতে পারলাম। দ্য থার্ড সেন্টেন্স ওয়াজ তিনি পুরনো ধ্বংসাবশেষ বিক্রি না করে ব্যবহার করার কথা ভেবেছিলেন। এটা কোন ধরনের বাক্য? তিনি ভেবেছিলেন, আমি ভেবেছিলাম, মানে আমি করেছিলাম ধরনের বাক্য। সো ফর্মুলাটা হবে আই ডিড ফর্মুলা। আই ডিড, আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, সে নিয়ে কথা বলা হচ্ছে। সো আই এর জায়গায় বসবে হি। আর ক্লোজ কিটে ডিডের জায়গায় বসবে ভেবেছিল ডিড রূপ। ভাবা হচ্ছে থিঙ্ক, ডিড রূপ হচ্ছে থট। হয়ে গেল হি থট। তিনি ভেবেছিলেন, হি থট। কি ভেবেছিলেন? ব্যবহার করার কথা। ব্যবহার করার কথা আমরা ফর্মুলা এইচ থেকে শিখতে পারবো অফ ইউজিং। কি ব্যবহার করার কথা? পুরনো ধ্বংসাবশেষ, যা আমরা ফর্মুলা এম থেকে শিখতে পারবো দ্য ওল্ড ডেব্রি। আর বাকি থাকে বিক্রি না করে, যা আবারও ফর্মুলা এইচ থেকে আমরা শিখতে পারবো ইনস্টেড অফ সেলিং দেম। সো পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? He thought of using the old debris instead of selling them. He thought I did এর মাধ্যমে পেলাম, of using ফর্মুলা H থেকে পেলাম, the old debris ফর্মুলা M থেকে, আর instead of selling them এটা আমরা ফর্মুলা H থেকে। 4 নাম্বার বাক্যটি ছিল কিন্তু তবুও তাকে অন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে হতো। এটা কোন ফর্মুলার বাক্য? এটা হচ্ছে আই ডিড ফর্মুলার বাক্য। আর এটাকে আমরা যদি আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করতে যাই, এটা হলো আই নিডেড টু ডু ফর্মুলা দ্বারা আরো সহজে গঠন করতে পারি আমরা। কিন্তু হচ্ছে বাট, তবুও হচ্ছে নানদালেস। তাকে হতো, এটা হচ্ছে আই ডিড দ্বারা আমরা যদি গঠন করি, হয়ে গেল হি নিডেড আই ডিড এর মাধ্যমে। কিনতে হলো টু বাই, যা আমরা ফর্মুলা এ থেকে একটু আগে শিখে আসছি। তাহলে আই নিডেড টু ডু হয়ে গেল হি নিডেড টু বাই। অন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি হলো আদার নেসেসারি ইকুইপমেন্টস। তাহলে পুরো বাক্যটা একসাথে কি দাঁড়াচ্ছে? বাট নানদালেস হি নিডেড টু বাই আদার নেসেসারি ইকুইপমেন্টস। হি নিডেড আই ডিড এর মাধ্যমে পেলাম, আর টু বাই আমরা ফর্মুলা এ থেকে শিখতে পারলাম। তাই তিনি দোকানে গেলেন, সাবধানে প্রয়োজনীয় যন্ত্র বেছে নিলেন এবং সেগুলো বাড়িতে নিয়ে এলেন। এই পুরো বাক্যটির 3টি পার্ট আছে। একটা হলো তিনি দোকানে গেলেন, পরেরটা হলো তিনি সাবধানে প্রয়োজনীয় যন্ত্র বেছে নিলেন, আর লাস্টেরটা হলো তিনি সেগুলো বাড়িতে নিয়ে এলেন। সো লেটস লুক এট দ্য ফার্স্ট পার্ট ফার্স্ট। তিনি গেলেন, এটা আমরা কোন ফর্মুলার বাক্য? এটা হলো তিনি গেলেন, আমি গেলাম, তার মানে আমি করলাম ধরনের বাক্য। আমি করলাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই ডিড। আই এর জায়গায় হলো হি, ডিডের জায়গায় বসবে গেলেন। এই ক্লাসে যেহেতু আমরা ওয়াক শব্দটা পড়েছি, সো এখানটাতে আমরা গো না দিয়ে বলবো ওয়াক। ওয়াকের ডিড রূপ হচ্ছে ওয়াকড। হয়ে গেল তিনি গেলেন, হি ওয়াকড। দোকানে আমরা একটু আগে ফর্মুলা এন থেকে শিখে আসলাম টু দ্য স্টোর। পরে বাকি থাকে সেকেন্ড পার্টটা। সাবধানে হলো কেয়ারফুলি। প্রয়োজনীয় জিনিসপত্র বেছে নিলেন, মানে তিনি বেছে নিলেন। এটাও আমরা আই ডিড ফর্মুলার মাধ্যমে ইংলিশে গঠন করতে পারবো। আই এর জায়গায় বসবে তিনি, এটা সাইলেন্ট। আর ডিডের জায়গায় বসবে বেছে নেওয়া, যা হলো সিলেক্টেড। তাহলে হয়ে গেল কেয়ারফুলি সিলেক্টেড। কি বেছে নিলেন? প্রয়োজনীয় যন্ত্র, যা হলো দ্য নেসেসারি মেশিনারিজ। এটা আমরা ফর্মুলা এম দ্বারা গঠন করতে পারি। এবং হচ্ছে অ্যান্ড, সেগুলো নিয়ে এলেন। এটা আমরা থার্ড পার্টে চলে আসলাম। সেগুলো নিয়ে এলেন, নিয়ে আসা হচ্ছে ব্রিং, আর নিয়ে এলেন ডিড রূপ হলো ব্রট। তাহলে হয়ে গেল অ্যান্ড ব্রট সেগুলো দেম, বাড়িতে হোম। সো পুরো বাক্যটা যদি আমরা দেখি ইংলিশে দাঁড়াচ্ছে, সো হি ওয়াক টু দ্য স্টোর carefully, selected the necessary machineries and brought them home.
হি ওয়াকড আমরা আইডিড এর মাধ্যমে পেলাম, টু দ্য স্টোর ফর্মুলা এন এর মাধ্যমে পেলাম, সিলেক্টেড আমরা আইডিড এর মাধ্যমে পেলাম, দ্য নেসেসারি মেশিনারিজ ফর্মুলা এম দ্বারা পেলাম, এবং ব্রডটাও আমরা আইডিড এর মাধ্যমে পেয়ে গেলাম। So let's look at the whole story together. While cleaning the walkway, Mr. Golam cut himself. He has been saying that the walkway needed to be rebuilt. He thought of using the old debris instead of selling them. But nonetheless, he needed to buy other necessary equipments. So he walked to the store, carefully selected the necessary machineries and brought them home. এখন আমরা যদি এই গল্পটাকে ইমেজারির মাধ্যমে এডিট করতে চাই, ফার্স্ট অফ অল উই নিড টু জুম ইন। তার মানে হচ্ছে লেটস ইমাজিন দ্য বিগ পিকচার ফার্স্ট অ্যান্ড তারপরে উই উইল জুম ইন টু ফোকাস অন দ্য স্মলার ডিটেইলস। আমরা যদি বিগ পিকচারটাকে দেখি তাহলে আমরা হয়তো ইমাজিন করতে পারি দেয়ার ইজ আ ওয়াকওয়ে অ্যান্ড তারপর মিস্টার জন ইজ ক্লিনিং দ্য ওয়াকওয়ে, ওনার হাতে হচ্ছে গিয়ে ব্রুম আছে, ঝাড়ু আছে, অ্যান্ড তারপর ওয়েন হি ইজ কামিং ব্যাক হয়তো উনি হাতে একটি ব্যাগ নিয়ে ঝুলায় ঝুলায় ফেরত আসছেন। সো দিজ আর সাম অফ দ্য থিংস দ্যাট উই ক্যান ইম্যাজিন। সো এখন আমরা যে কাজটা করব, এই পিকচারের মধ্যে আমরা জুম ইন করে উই উইল ফোকাস অন দ্য স্মলার ডিটেইলস অর অ্যাকশনস। এরকম ভাবে ছোট ছোট জিনিসের উপর ফোকাস করার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্য সেন্স অর্গানস দ্যাট উই হ্যাভ। আমাদের কি কি সেন্স অর্গান আছে? চোখ আছে, চোখ দিয়ে আমরা কি করি? দেখতে পাই। সো দিস গিভস আস দ্য সেন্স অফ সাইট। নাক আছে, যা দিয়ে আমরা স্মেল করতে পারি, অ্যান্ড দিস গিভস আস দ্য সেন্স অফ স্মেলিং। স্কিন দিয়ে ফিল করতে পারি, সো আমরা টাচ সেন্সেশন পাই। ইয়ার দিয়ে আমরা শুনতে পাই, কান দিয়ে শুনতে পাই, অ্যান্ড এই জন্য আমরা সাউন্ড ফোকাস করতে পারি। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ আওয়ার টাং, যা দিয়ে উই হ্যাভ দ্য সেন্স অফ টেস্টিং। সো এই সেন্স অর্গানগুলোর উপর ফোকাস করে আমরা দেখি কি কি জিনিস আমরা হাইলাইট করে তুলতে পারি। গল্পের যে অংশে বলা ছিল ক্লিন দ্য ওয়াকওয়ে, এখানটার মধ্যে আমরা কোন সেন্সগুলোকে কাজে লাগাতে পারছি? উনি যেহেতু হাঁটছেন, সো দেয়ার ইজ আ সাউন্ড। অলসো ওনার পা মাটির সাথে ঘষা খাচ্ছে, সো টাচও আছে। পরে আরেকটা জায়গায় হি কাট হিমসেলফ, যখন কেউ নিজেকে কেটে ফেলে কি হয়? একটা টাচের সেন্সেশন থাকে, আর আমরা ভিজুয়ালস দেখতে পারি, হয়তো রক্ত দেখতে পারি। সো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল সেন্সেশন। যখন পুরানো ধ্বংসাবশেষ নিয়ে কথা বলা হচ্ছিল, তখন কি নিয়ে আমরা ফোকাস করতে পারি? উই ক্যান সি আ ক্লাউড অফ ডাস্ট, অ্যান্ড এই জন্য উই ক্যান ইনভোক দ্য সেন্স অফ সাইট। অলসো পুরান জিনিসের মধ্যে একটি গন্ধ থাকে, সো এখানে আমরা স্মেলটাকেও ফোকাস করতে পারি। যখন উনি দোকানে হেঁটে গেলেন, পায়ের হাঁটার শব্দ, এটার উপর আমরা হয়তো ফোকাস করতে পারি। আর যখন উনি মেশিনারিজগুলি বেছে নিচ্ছিলেন, আমরা হয়তো বলতে পারি উনি ধরে ধরে বেছে নিচ্ছিলেন অথবা দেখে দেখে বেছে নিচ্ছিলেন, এন্ড এই জন্য উই ক্যান ইনভোক টাচ অর সাইট। নাও লেটস সি আমরা কিভাবে এই এক একটা সেন্স ইউজ করে আমরা আমাদের রাইটিংটাকে চেঞ্জ করতে পারি। যেই সেন্টেন্সটি ছিল ক্লিনিং দ্য ওয়াকওয়ে, আমরা যদি এই সেন্টেন্সটাকে ওয়ার্ডসে ডিসক্রাইব করতে যাই অ্যাকশনটাকে, হোয়াট ক্যান উই ডু? ক্লিন করতে হলে কি দিয়ে ক্লিন করি আমরা? ঝাড়ু দিয়ে। সো লেটস ফোকাস অন আ ব্রুম। ওনার হাতে যেই ঝাড়ুটি আছে, সো ঝাড়ুটি যখন ঝাড় দিচ্ছে আমরা কি বলতে পারি? সুইপ বলতে পারি, ব্রাশ বলতে পারি। যেহেতু ব্রুম শব্দটা ব্যবহার করছি, আই উইল গো উইথ দ্য ওয়ার্ড ব্রাশ, সো দ্যাট একটা অ্যালিটারেশন কাজ করে। অ্যালিটারেশন বলতে আমরা কি বুঝি? যখন পরপর দুটি শব্দ সেম লেটার দিয়ে শুরু হয় বা সেম সাউন্ড দিয়ে শুরু হয়, দ্যাট ইজ কল্ড অ্যান অ্যালিটারেশন। যেমন ঘড়ির আওয়াজ, টিক টক, সো ট ট, দ্যাটস অ্যান অ্যালিটারেশন। এখানটার মধ্যে দ্য ব্রুম ব্রাশড, এখন আমরা বলতে পারি দ্য ব্রুম ব্রাশড ওভার দ্য ওয়াকওয়ে। এখন ওভার দ্য ওয়াকওয়ে, ওয়াকওয়ে শব্দটা আমার এখানটাতে ভালো লাগছে না। আই ওয়ান্ট টু ডিসক্রাইব ওয়াকওয়েটা কি দিয়ে বানানো। আমি যদি বলি পাথর দিয়ে ওয়াকওয়েটা বানানো, তাহলে আমি কি বলতে পারি? দ্য ব্রুম ব্রাশড ওভার দ্য স্টোনস। নেক্সট আরেকটি সেন্টেন্স ছিল মিস্টার গোলাম কাট হিমসেলফ। আমরা যখন নিজেকে কেটে ফেলি তখন কি হয়? 1 নাম্বার আমরা হয়তো ব্যথা পেতে পারি, 2 নাম্বার রক্ত জমে। সো এই দুইটা জিনিসের উপর আমরা
ফোকাস করে লেখার চেষ্টা করি। লেটস ফোকাস অন উনি কোথায় ব্যথা পেয়েছে। লেটস সে হিজ থাম্ব। সো আমরা বলতে পারি আ শার্প স্টিং হার্ট হিজ থাম্ব, যে একটা খোঁচা ওনার আঙ্গুলে বা বুড়ো আঙ্গুলে ব্যথা দিল। ব্যথা দিলে কি হবে? রক্ত জমবে। তাহলে কি কি বলতে পারি আমরা? আ ড্রপ অফ ব্লাড অ্যাকিউমুলেটেড, জমা হচ্ছে অ্যাকিউমুলেট। তাহলে আমরা বলতে পারি আ ড্রপ অফ ব্লাড অ্যাকিউমুলেটেড তার আঙ্গুলে অন হিজ থাম্ব। অথবা আমরা যদি আরেকটু ভিজুয়ালাইজ করি, এক ড্রপ ব্লাড তার আঙ্গুল দিয়ে গড়িয়ে পড়লো, তখন আমরা কিভাবে বলতে পারি? আ থিন লাইন অফ রেড ড্রিপ ডাউন হিজ থাম্ব। রক্তের লাইনটাকে আমরা ডাইরেক্টলি বললাম না যে এটা রক্ত। কেন? কারণ সবাই তো বুঝবে যে কেটে গেলে মানুষের ভিতর থেকে রক্তই বের হবে। সো আমরা বললাম আ থিন লাইন অফ রেড ড্রিপ ডাউন, গড়িয়ে পড়লো, হিজ থাম্ব মানে তার বুড়ো আঙ্গুল গড়িয়ে পড়লো। আরেকটি বাক্য ছিল দ্য ওয়াকওয়ে নিডেড টু বি রিবিল্ড। একটু আমরা এক্সপ্লেইন করি বা ডিটেইলস দেই যে কেন এই ওয়াকওয়েটাকে রিবিল্ড করা দরকার। আমরা কখন রিবিল্ড করি? যখন একটা জিনিস ফেটে যায় বা একটা জিনিস নষ্ট হয়ে যায়। সো এই জিনিসটা যেটা ফেটে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, এটাই আমরা আমাদের কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে বলতে পারি? ফাটল যখন ধরে তখন আমরা দেখতে পারি যে সিমেন্টের মধ্যে দিয়ে অনেক সময় আঁকা বাঁকা করে একটি ফাটল ধরেছে। সো এটা আমরা বলতে পারি ক্র্যাকস নেভিগেটেড থ্রু দ্য কনক্রিট লাইক রিভার্স। যে ক্র্যাকসগুলো তারা জাহাজের মতন নিজেদের মতন তারা নেভিগেট করে গিয়েছে এই কনক্রিটের মধ্যে দিয়ে, নদীর মতন। নদী যেমন নিজের বাঁক নিজে বেছে নেয়, ঠিক তেমনভাবে এই ক্র্যাকসগুলো সিমেন্টের মধ্যে দিয়ে বা কনক্রিটের মধ্যে দিয়ে নিজেরাই ডিসাইড করে নিয়েছে কোন দিক দিয়ে তারা ভেঙে ভেঙে যাবে। সো আমরা বললাম দ্য ক্র্যাকস নেভিগেটেড থ্রু দ্য কনক্রিট লাইক রিভার্স। একটু আগে আমরা যেমন বলে আসছিলাম যে ওল্ড ডেব্রি নিয়ে আমরা যখন কথা বলছি তখন একটা সেন্স অফ সাইট অথবা একটা সেন্স অফ স্মেল আসে। ওই জিনিসটাই আমরা বলতে পারি যে কিছু ধুলা আকাশে উড়ে গেল। এই জিনিসটা আমরা সুন্দর করে বলতে পারি দ্য ডাস্ট রোজ ইন লিটল ক্লাউডস, যে ছোট ছোট মাশরুম ক্লাউডস এর মতন করে ধুলাগুলো উড়ে গেল। মেশিনারিজের কথা যখন বলা হচ্ছিল, আমরা একটা সেন্স অফ টাচ অথবা একটা সেন্স অফ সাইট তুলে ধরতে পারি। মেশিনারিজের মধ্যে নর্মালি কি থাকে? লোহা থাকে। লোহা ধরতে কেমন? একটু ঠান্ডা ঠান্ডা। তাহলে এই জিনিসটাকে আমরা যদি তুলে ধরি, দ্য মেটাল ফেল্ট কোল্ড, যে উনি যখন ধরতে গেলেন মেটালটা অনেক ঠান্ডা ছিল, লোহাটা অনেক ঠান্ডা ছিল। অ্যান্ড এই জন্যই এটি একটি গরম টাচ আশা করছিল। ফর ইনস্টেন্স, তো আমরা বলতে পারি ক্রেভিং আ ওয়ার্ম টাচ। দ্য মেটাল ফেল্ট কোল্ড ক্রেভিং আ ওয়ার্ম টাচ। অথবা আমরা যদি স্মেলটার উপর ফোকাস করি, তেলের একটা গন্ধ আছে, সো আমরা ওইটা নিয়ে আমাদের বাক্যটা গুছাই। দ্য স্মেল অফ অয়েল লিঙ্গার্ড অন হিজ হ্যান্ডস, যে উনি যে মেশিনগুলো ধরলো এই জন্য ওনার হাতের মধ্যে তেলের গন্ধটা লেগেছিল। যখন বলা হচ্ছিল হি ওয়াজ সিলেক্টিং দ্য ইকুইপমেন্ট, এটাকে আমরা কিভাবে সাজিয়ে বলতে পারি? আমরা যখন কোনো কিছু শপিং মলে বেছে নিই, আমরা সেটাকে ধরে ধরে দেখি। সো আমরা বলতে পারি ফিঙ্গার্স র্যাপড অ্যারাউন্ড দ্য হ্যান্ডেল। আমরা বলতে পারি যে উনি যেই যন্ত্রটা চুজ করলো উনি সেটাকে ধরলো, ধরে দেখলেন, এক্সামিন করলেন। এন্ড এটাকে আমরা বোঝানোর জন্য ওনার আঙ্গুলের উপরে যদি আমরা ফোকাস করি, বলতে পারি ফিঙ্গার্স র্যাপড অ্যারাউন্ড দ্য হ্যান্ডেল অ্যান্ড লিফটেড ইট আপ। আমরা নর্মালি কি করি? ধরে সেটাকে আমাদের চোখের কাছে এনে দেখি। সো এই জিনিসটাকে আমরা যদি আর একটু বর্ণনা করি, পুরোটা আমরা লিখতে পারি ফিঙ্গার্স র্যাপড অ্যারাউন্ড দ্য হ্যান্ডেল অ্যান্ড লিফটেড ইট আপ। আর একটু অ্যাড করি, এটার ওজন দেখলো যে উনি এটা আরামসে ইউজ করতে পারে। টেস্টিং ইটস ওয়েট। তাহলে একসাথে কি হয়ে গেল? ফিঙ্গার্স র্যাপড অ্যারাউন্ড দ্য হ্যান্ডেল অ্যান্ড লিফটেড ইট আপ, testing its weight. The metal felt cold, craving a warm touch. The smell of oil lingered on his hands. এই সেন্টেন্সগুলো এক একটা সেন্সকে ইনভোক করে এন্ড আমাদেরকে একটা বুঝার ধারণা দেয় যে ওই সিনারিওটা কিরকম। সো আমরা একটা রিডারকে ডাইরেক্টলি না বলে ওনাকে আমরা দেখায় দিচ্ছি যে আমার এখানে সেটিংটা বা আমার সিনারিটা কিরকম। পরে আমরা যখন আবার বললাম যে উনি দোকানে হেঁটে গেলেন অথবা হেঁটে হেঁটে ফেরত আসলে, আমরা ওনার সাউন্ডের উপর ফোকাস করতে পারি যে উনি যেই জুতা পরে হাঁটছিলেন, ঠাট 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 করে রাস্তার মধ্যে আওয়াজ হচ্ছিল। কোন পথে সবচেয়ে বেশি আওয়াজ হয়? শুকনা পথে নাকি হালকা ভেজা পথে? হালকা ভেজা পথে। সো আমরা বলি এটা একটি হালকা ভেজা পথ, আর এই জন্য জুতার আওয়াজ হচ্ছিল।
আমরা এটাকে বলতে পারি boots thudding on the wet path. And finally, যখন বলা হয় যে হি ইজ কামিং হোম অথবা হি কেম হোম, আমরা এখানটাতে বলতে পারি যে উনি বাজারের ব্যাগটি ঝুলিয়ে ঝুলিয়ে বাসায় ফেরত এলো। তাহলে আমরা কি বলতে পারি? উইথ এ ব্যাগ অফ টুলস। কিসের ব্যাগ? যন্ত্রের ব্যাগ। সো উইথ এ ব্যাগ অফ টুলস সুইংিং বাই হিজ সাইড, যে তার পাশে ঝুলছে। হি ওয়াকড হোম স্লোলি, সে আস্তে আস্তে হেঁটে এলো। পুরোটা যদি এখন আমরা একসাথে লিখতে যাই তাহলে কি হতে পারে? উইথ এ ব্যাগ অফ টুলস সুইংিং বাই হিজ সাইড, his boots thudded on the wet path, he came back home slowly.